মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গাড়িয়া লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামের পটিয়ায় পুলিশি হামলার বিচারের দাবিতে ছাত্রদের মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। অবশেষে কক্সবাজার সৈকতে বালিয়াড়ি কেটে তৈরি খালটি ভরাট করেছে প্রশাসন। দূষণ রোধে অস্থায়ী বাঁধ তৈরি, ফিরেছে স্বস্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। পুলিশের বিচারের দাবিতে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল 10টা থেকে সেখানে অবস্থান করেছে তারা। ওসিকে বরখাস্ত করা সহ দোষী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। সেখানে অতিরিক্ত সেনা সদস্য, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের সাথে সেনাবাহিনীর আলোচনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। তাদের অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, দুর্ভোগে পড়েছে মানুষ। এর আগে সকালে পটিয়া থানা ঘেরাও করে নেতাকর্মীরা। গতকাল চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের ইস্যুতে পুলিশের সাথে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের 2 দফা সংঘর্ষে 20 জনের বেশি আহত হয়। পটিয়া থানায় দায়িত্বপ্রাপ্ত ছিল প্রত্যেকে এই হামলার সাথে জড়িত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা তখনই এখান থেকে উঠবো যখন আমরা নিশ্চিত হব যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে পটিয়ায় নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সিনিয়র রিপোর্টার নাজমুল সাদিকি। এই মুহূর্তে আছে খুলশিতে ডিআইজি কার্যালয়ের সামনে, এবং কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে খুলশি, সেটি কিন্তু পুরোপুরি বন্ধ। এই মুহূর্তে ব্লকেট করে আছে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন পটিয়াতে তাদের সহযোগিতা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, তাদের উপর গত রাতে পুলিশ যে লাঠিচার্জ করেছে এবং কয়েকজনকে আহত করেছে, সেই পুলিশ সদস্য তারা বিচার চান এবং তারা চান সবাইকে প্রত্যাহার করা হবে এবং এটা নিয়ে তারা কথা বলতে চান। এখানে আশ্বাস চান ডিআইজির কাছ থেকে। ডিআইজি মহোদয় বের হয়ে ওনার কার্যালয়ের সামনে থেকে তাদের সাথে কথা বলার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বান অবশ্য ছাত্ররা সাড়া দেয়নি। তারা বলছেন যে ডিআইজিকে বের হয়ে রাস্তায় আসতে হবে। তো সেটা নিয়ে সমঝোতা হয়নি সে পর্যন্ত। তারপর থেকে ছাত্ররা, এনসিপি নেতাকর্মীরা সড়ক ব্লকেট করে সড়কে অবস্থান নিয়েছে। দর্শক, চট্টগ্রামের পটিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মডেল মসজিদের সামনে থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ সম্পর্কে আরও জানাতে ফোনে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, পটিয়ার সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আলোচনা চলছিল, তার ফলাফল সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাবিলা, এখানে ছাত্রলীগকে যে গ্রেফতার করাকে কেন্দ্র করে যে আন্দোলনের সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু নয়, সঙ্গে এলাকার ছাত্র জনতা সহ বিভিন্ন ধরনের জামাতের লোকজন আছে। তারা সবাই মিলে আসলে এখানে রাস্তায় অবস্থান নিয়েছে এবং তাদের দাবি এখানকার যে পটিয়া থানার ওসি আছেন তাকে যত দ্রুত সম্ভব বহিষ্কার করা এবং বিচারের দাবিতে আনা, এছাড়া বিচারের আইনানুগ ব্যবস্থা নেওয়া। এছাড়া এখানকার যে পুলিশের সদস্যরা যারা ছাত্রদের উপরে হামলা চালিয়েছে এবং তাদেরকে আহত করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সঙ্গে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সব পক্ষের কথা হয়েছে এবং তারা এখনো কোনো ধরনের আসলে সলিউশনে পৌঁছাতে পারেননি। এখন পর্যন্ত সবশেষ যেটা খবর, ছাত্ররা এখানে এবং যতক্ষণ না হচ্ছে পুলিশের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা প্রতিবাদ করবে এবং তারা রাস্তা ছেড়ে যাবে না বলে জানিয়েছে। নাবিলা, ধন্যবাদ শিহাব আপনাকে। চট্টগ্রামের পটিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ এলাকা থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহসেনাত শিহাব। 1968 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে প্রতিষ্ঠার 57 বছরের ইতিহাসে 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ পরিমাণ ক্রুড অয়েল পরিশোধন করে রেকর্ড গড়েছে ইস্টার্ন রিফাইনারি। এবার সক্ষমতা চেয়ে 35,000 টন বেশি পরিশোধন করেছে তারা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট।
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েল সহ মোট 14 ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার 57 বছরে প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে এটি। সক্ষমতা 15 লাখ টন হলেও সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে 15,35,000 টন ক্রুড অয়েল পরিশোধন হয়েছে, যা নতুন রেকর্ড। মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি 57 বছরে 15 লক্ষ টন, সেখানে এই বছরে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। পরিকল্পনা সাজিয়ে তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা ও চাপহীন কাজ করতে পারার কারণেই এই অর্জন বলছে কর্তৃপক্ষ। যারা ক্রুড যে প্ল্যান করে, ধরেন এই যে এই অর্থ বছর শুরু হয়ে গেল, আমাদের যে এই অর্থ বছর যে ক্রুডটা আসবে এটি যে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ঠিকমতো আনা, এটা হচ্ছে প্রথম শর্ত আমাদের প্রসেস। আমি যদি ক্রুড না থাকি আমি কিন্তু 15 লক্ষ টন আমি এটা প্রসেস করতেই পারবো না। তো এই বিষয়টা আমাদের সাপ্লাই চ্যানেল বা যেটা এটা সুচারুভাবে কাজ করেছে, কোনো গ্যাপ হয়নি। যখন বিভিন্ন ধরনের চাপ থাকে না, মানুষ মুক্তভাবে কাজ করতে পারে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করতে পারে, কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারে, তখন অনেক কিছুই সম্ভব হয়ে যায়। জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা আরও বাড়াতে নতুন ইউনিট দ্রুত চালু করা হবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তখন পরিশোধন সক্ষমতা হবে 45 লাখ টন। ইআরএল এর রিকোয়ারমেন্ট, আমি 10 মাস এই কোম্পানির সাথে জড়িত আছি। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। আমাদের নকশা, ডিজাইন সব কমপ্লিট। এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। একই সাথে মহেশখালীতে পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনাও আছে কর্তৃপক্ষের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে বালিয়াড়ি কেটে তৈরি করা কৃত্রিম খালটি অবশেষে বালু ফেলে ভরাট করেছে জেলা প্রশাসন। এছাড়া হোটেল, মোটেল জোনের নোংরা ও দূষিত বর্জ্য যাতে সরাসরি সাগরে না মিশতে পারে সেজন্য পাশেই নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী বাঁধ। এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটকদের মাঝে। আরও জানাচ্ছেন কক্সবাজার থেকে জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলির ডিভাইন পয়েন্ট সৈকতের বালিয়াড়ি কেটে এখানেই তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। এসকেভেটর দিয়ে ভরাট করা হয়েছে সেই খালটি। দূষিত পানি নিষ্কাশনের খালটি তৈরি করেছিল ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এরপর নড়ে চড়ে বসে প্রশাসন। এ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সৈকত রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন। আমরা নলেজে আসা মাত্রই আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিয়েছি, তো এইগুলি অব্যাহত থাকবে আমাদের এই কার্যক্রম। এই বিষয়টি নিয়ে আমাদের কাজ আসলে কয়েকভাবে আমরা প্ল্যান করেছি। যে সকল হোটেল বা রেস্টুরেন্ট তাদেরকে আমরা অনুরোধ করেছি, সতর্ক করেছি, এবং তারপরে যদি আমরা পাই যে কোনো হোটেল থেকে নোংরা পানি বের হচ্ছে, এরকম অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নেব। কৃত্রিম খালটি তৈরির ফলে দ্বিখণ্ডিত হয় সৈকত এলাকা, আর সেই খাল দিয়েই হোটেল, মোটেল জোনের নোংরা বর্জ্য সরাসরি গিয়ে পড়তে থাকে সমুদ্রে। পরিবেশ নষ্টের পাশাপাশি ভোগান্তি পোহাতে হতো সৈকতে ঘুরতে আসা পর্যটকদের। খালটি ভরাট করা এবং দূষিত বর্জ্য যাতে সাগরে না মিশতে পারে সেজন্য একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়া হয়। এতে স্বস্তি প্রকাশ করেন পর্যটকেরা। মাছরাঙা টেলিভিশন হিসেবে আপনারা যে এটাকে রিপোর্ট করেছেন, রিপোর্টের মাধ্যমে দেশবাসী জানতে পারছে আর প্রশাসনও জানতে পারলো। আজকে এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, আমাদেরও ভালো লাগছে। মাছরাঙা রিপোর্টের কারণে এটা যে ভরাট করা হয়েছে, এতে আমি মনে করি যে পরিবেশটা সব ঠিক থাকবে। কে এরকম ভালো একটা সুযোগ বের করে দিয়েছে এবং এই জায়গাটা ভরাট করছে, তো ধন্যবাদ টেলিভিশনকে এবং জেলা প্রশাসনকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে হাজার কোটি টাকার ব্যবসা, সরকারি বেসরকারি প্রকল্প। তারপরও সৈকতের সৌন্দর্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নেই কোনো সমন্বিত উদ্যোগ। অভিযোগ সুশীল সমাজ ও পরিবেশবাদীদের। এখানে যত্রতত্র ময়লা ফেলা হয়, এখানে এই যে সেটার নজরদারি নেই। আমি মনে করি বিচ ব্যবস্থাপনা কমিটি এবং
সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের এই বিষয়ে আরো বেশি নজরদারি বাড়ানো উচিত। এই বীজকে ব্যবহার করে বীজ ম্যানেজমেন্ট কমিটি নাম দিয়ে তারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা আদায় করতেছে, কিন্তু পক্ষান্তরে যদি এই বীজ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এইরকম উদাসীনতা হয় তাহলে এটা একটা জাতীয় বিপর্যয়। বিভিন্ন পয়েন্টে দিয়ে এখনো পর্যন্ত ময়লা আবর্জনা মলমূত্র সমুদ্রে যাচ্ছে। যারা এই খাল কাটায় জড়িত ছিল দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত দূষিত করেছে এবং সরাসরি মলমূত্র সমুদ্রে ফেলেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা আমি জানতে চাই। যদি না নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। সমুদ্র সৈকতের ঠিক এই জায়গাটিতে কৃত্রিম খালটি কাটা হয়েছিল, যা সম্প্রতি ভরাট করা হয়েছে। তবে সচেতন মহল ও পরিবেশবাদীরা বলছেন, পরিবেশ বিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড রোধে কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সৈকতের সৌন্দর্য ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় সুদূর প্রসারী পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনা জরুরি। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার। সংস্কার আলোচনায় অনেক বিষয়ে একমত না হলেও বিএনপি অনেক ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি আরো বলেন, বড় দল হিসেবে বিএনপি সহনশীলতার সাথে ছোট দলগুলোর মতামতকে প্রাধান্য দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। দেশের গণতন্ত্রের ভিত শক্ত করতে আরো ছাড় দেবেন তারা। নেতাকর্মীদের প্রতি দেশের মানুষের সাথে থাকার আহ্বান জানান তিনি। এর আগে সকালে শুরু হয় পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক কাউন্সিল। এতে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা যোগ দেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন পত্র পত্রিকায় দেখেছেন, কিছু কিছু পত্র পত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না, কিন্তু বাস্তব সত্য যেটা হলো, গতকালকে আপনারা দেখেছেন যে 1 জুলাই, এই যে জুলাই আন্দোলন, এই 1 জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা সকল দলের, কারণ আমরা মনে করি এই যে 5ই আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে শুধু বিএনপি না, অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো অনেক ফ্যাসিস্ট রয়ে গেছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুড়িগ্রামের ত্রিমোহনীতে পথসভায় কথা বলেছেন তিনি। জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা ও গণসংযোগ করেন। কর্মসূচিতে নাহিদ ইসলাম ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে অংশ নেন। বিকেল 5টার পর লালমনিরহাটে পথসভা করবেন তারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে 30শে জুলাই পর্যন্ত দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবেন এনসিপি। বরিশালে জুলাই স্মৃতিচারণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আহত জুলাই যোদ্ধার সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে মেয়েদের হাঁড়ি ভাঙা অনুষ্ঠান, ছেলেদের কাবাডি, সাঁতার, মোরগ লড়াই, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এদিকে গতকাল দিনাজপুরের খিলিতে উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা থেকে ঢাকায় পাঠানোর সময় এলপিজিবাহী 12টি গাড়ি আটকে রেখেছে স্থানীয় ছাত্র জনতা। গতরাতে ভোলা সরকারি স্কুল মাঠ ও ইলিশা সড়কের ভোটের ঘর এলাকায় গাড়িগুলো আটক করা হয়। আন্দোলনকারীরা জানায়, ভোলাবাসীর জন্য পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ভোলার গ্যাস কোথাও যেতে দেওয়া হবে না। তারা আরও বলছে, ভোলা পৌরসভা ও বোরহান উদ্দিন পৌর এলাকায় সুন্দরবন গ্যাস কোম্পানি প্রায় 50 কিলোমিটার সংযোগ পাইপ বসিয়েছে। এই পাইপ দিয়ে অন্তত 20,000 সংযোগ দেওয়া সম্ভব, অথচ মাত্র 2,000 গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে ভোলার গ্যাস এলপিজি আকারে সিলিন্ডারে করে ঢাকায় নেওয়া হচ্ছে। বিক্ষুব্ধ দাবি, ভোলার উন্নয়নে এই গ্যাস ব্যবহার করা হোক।
দেশের বিভিন্ন স্থানে গেল 24 ঘন্টায় নতুন করে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বরগুনায় এই সময় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 186 জন। তবে রি-এজেন্ট সংকটের কারণে হাসপাতালে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। চট্টগ্রামে নতুন করে আরও 8 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যশোরে গত 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 7 জনের। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 17 জন। এছাড়া মানিকগঞ্জে আজ 24 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে আরও 2 জন। সিলেট ও নোয়াখালীতে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন। এছাড়া বিভিন্ন জেলায় আরও কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 15 জনের। দিনাজপুরে নতুন করে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লায় গেল 24 ঘন্টায় 9 জনের পরীক্ষা করা হলেও কারও করোনা শনাক্ত হয়নি। লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম, মোংলা সহ সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। দ্বীপ জেলা ভোলায় সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বিআইডব্লিউটিএ ভোলা জেলার অভ্যন্তরীণ 6টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। তবে ভোলা ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে টানা 1 সপ্তাহ বৃদ্ধির পর সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে জেলার নিম্নাঞ্চলের পানি নেমে গেছে। মাছরাঙ্গা দেশের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে এসে আরও থাকছে। ঈদের পর ঘুরে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার। এই মৌসুমে জেলায় অন্তত 7,000 কোটি টাকার আম বিক্রির আশা কৃষি বিভাগের। ভোরের আলো ফোটার পর থেকেই ব্যস্ততা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আম বাজারে। দিনব্যাপী চলে বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর থাকে দেশের সবচেয়ে বড় এই আমের বাজার। ঈদের পর আরও বেশি জমে উঠেছে এই বাজার। দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে খিস্সাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি সহ নানা জাতের সুস্বাদু সব আম। চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা একটু বেশি, সব অন্যান্য আমের চেয়ে এই জায়গার আমের চাহিদা একটু বেশি। এখন আমটা কিন্তু ফুললি ম্যাচিওর, এই আমটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই হিসাবে 2 পয়সার দাম বেশি লাগলেও আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে আমগুলো ক্রয় করছি। আম চাষিরা বলছেন উৎপাদন বেশি হয় এবং মৌসুমের শুরুতেই অতিরিক্ত গরমে একসাথে সব আম পেকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তবে ঈদের পর চাহিদা বাড়ায় আবারও ঘুরে দাঁড়িয়েছে আম বাজার। গত বছরের তুলনায় কিন্তু আমের দামটা কমে গেছিল, তো এইবার দিন ডে বাই ডে এই আমের দামটা বাড়তে আছে। ঈদের লম্বা ছুটিতে আপনার আমের দাম খুবই কম ছিল, আবার এখন আমের দামটা মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে আর কি। এখন বর্তমানে বাজার চাঙ্গা আছে। খিস্সাপাত, ল্যাংড়া এই আমগুলো এখন চাঙ্গা আছে। আম্রপালিও এখন প্রচুর পরিমাণে নেমেছে আমাদের বাজারে। তবে অচলাবস্থা কাটেনি ওজন নিয়ে। প্রশাসন 40 কেজিতে মন নির্ধারণ করলেও বেচাকেনা হচ্ছে 52 থেকে 55 কেজি হিসেবে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশাসন যেহেতু 40 কেজিতে মন করেছিল, এটা বাস্তবায়ন হয়নি। এখন আমরা 52 কেজিতে মন দিয়ে যাচ্ছি। আমরা 45-এ যদি বেঁধে দিতে পারতাম এবং 2 কেজি হোক আর 1.5 কেজি হোক আরো দাঁড়িয়ে বেঁধে দিতে পারতাম, তাহলে এটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে যেত বাজারের প্রতি। এটা কিন্তু সব জায়গায় এরকম কিন্তু এই বিষয়টা আছে। এটা উভয়ের উপর নির্ভর করে। আমি মনে করি প্রশাসন দিয়ে শুধু এটা যে হবে তা না, এটা নিজেরা ঠিক হতে হবে। এদিকে আম মৌসুমে চাঙ্গা হয়ে উঠেছে জেলার অর্থনীতি। বর্তমানে জেলার কানসার্ট হাটেই প্রতিদিন বিক্রি হচ্ছে 20 থেকে 25 কোটি টাকার আম। এই কানসার্ট আম বাজারে 15 থেকে 20 কোটি টাকার প্রতিদিন লেনদেন হচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি আমরা ধরতে যাই তো 25 থেকে 30 কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে প্রতিদিন। সব মিলিয়ে এখন ভালো, চাষিরা খুশি, আমরা ব্যবসায়ীরা খুশি, আড়তদাররা খুশি। স্থানীয় কৃষি বিভাগ চলতি মৌসুমে পুরো জেলায় 7 থেকে 7.5 কোটি টাকার আম বিক্রি হবে বলে আশা করছে। গত বছর যেটা করেছিলাম যে বিভিন্ন জাত ভিত্তিক একটা মূল্য নির্ধারণ ছিল এভারেজ, তো সেই হিসেবে আমরা এবার মনে করছি সব কিছু মিলে আমের বাণিজ্যটা প্রায় 7 থেকে 7.5 কোটি টাকা হবে। আমি আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো আমের মূল্য আরেকটুখানি বৃদ্ধি পাবে। জেলায় উৎপাদিত বিপুল পরিমাণ আমের সঠিক দাম নিশ্চিত করতে আম প্রক্রিয়াজাত করা সহ রপ্তানির দিকে মনোযোগ দেওয়ার দাবি চাষিদের।
মাছরাঙা নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। দুপুরে উপজেলা ঝাঁঝাডাঙ্গা সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়ে বাবু। এ সময় ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্প সদস্যরা ২ রাউন্ড গুলি করে, এতে ঘটনাস্থলে মারা যায় সে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কিশোরগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলায় মধ্যবর্তী স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এই নিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। পাকুন্দিয়ার চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজদের খুঁজতে বের হলে আবির ও জুবায়েদের মরদেহ ভাসতে দেখেন। ঘটনাস্থলের প্রায় ২ কিলোমিটার দূর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গতকাল সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগি এলাকা থেকে ৯ শিক্ষার্থী ছোট নৌকা করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাবার সময় ময়মনসিংহের দত্তের বাজার এলাকায় সেটি ডুবে যায়। এই ৬ জনের সাঁতরে তীরে উঠতে পারে। নাগরিক সেবা নিশ্চিত করতে কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশকে নিয়ে তারা নগরীর নিউ মার্কেট, কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি নির্মাণ সামগ্রী অপসারণ ও অবৈধ বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় সিটি কর্পোরেশন। এদিকে বরগুনা শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং কনফেকশনারির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল খাবার তৈরি ও অনিয়মের দায়ে এ সময় ৫টি প্রতিষ্ঠান থেকে ৫ জনকে আটক করা হয়। মোংলায় দুর্যোগকালীন উদ্ধার অভিযান অগ্নি নির্বাপন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মোংলা কোস্ট গার্ড বেস অধিনায়ক কমান্ডার মোদাসসেরুল জানান, দুর্যোগের সময় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা নিয়ে তারা এই কর্মশালা আয়োজন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ফল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নিম, জাম, বেল ও কাঁঠালের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার ৮১ শিক্ষা প্রতিষ্ঠানের ১,৯০০ শিক্ষার্থীকে বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছের ৭,৬০০ চারা প্রদান করা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের পটিয়ায় পুলিশি হামলার বিচারের দাবিতে ছাত্রদের মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। অবশেষে কক্সবাজার সৈকতে বালিয়াড়ি কেটে তৈরি খালটি ভরাট করেছে প্রশাসন। দূষণ রোধে অস্থায়ী বাঁধ তৈরি, ফিরেছে স্বস্তি। সংস্কার আলোচনায় অনেকে ছাড় দিয়েছে বিএনপি। পটুয়াখালীতে দলীয় কাউন্সিলে বললেন তারেক রহমান, নেতাকর্মীদের মানুষের সাথে থাকার আহ্বান। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।